বেঁধে রেখেছো? বলো আমাকে, কোথায় নিয়ে এসছো আমাকে? কে তোমরা? এই বলো আমাকে। কে তোমরা? হ্যাঁ, চোখ থেকে ওটা খোলো। তোমরা জানো কাকে কিডন্যাপ করেছো? একজন সিআইডি অফিসারকে। অভিজিৎ, তুমি আর এখন কোনো সিআইডি অফিসার নও। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ সিআইডি ডিউটি থেকে সাসপেন্ড থাকবে। ভয় পেও না, আমাদের থেকে তোমার কোনো ভয় নেই। আমাদেরকে নিজের বন্ধু ভাবতে পারো। বন্ধু? তোমরা কারা বলবে? সব জেনে যাবে অভিজিৎ, আমরা কে আর তোমার থেকে কি চাই। অন্ধকারে লুকিয়ে রয়েছো কেন? সাহস থাকলে সামনে এসো। আমরা অন্ধকারে আছি কারণ এই দেশ আর সমাজ আমাদেরকে আলোতে কাজ করতে দেয় না। তার মানে আমরাও তোমার মতো একজন আইনের রক্ষক, কিন্তু তুমি আইনের ছাতার তলায় কাজ করো আর আমরা ওর বাইরে। আমরা অপরাধীদের সরাসরি সুবিচার দিয়ে থাকি, না কোর্ট, না কাছারি, না এনকোয়ারি কমিশন, সোজা মৃত্যুদণ্ড। এক মিনিট, তোমরা কি বলছো? আমি আমি কিছুই বুঝতে পারছি না। চিনতে পারছো একে? এ তো মালবিকা, নামেই সোশ্যালাইট, কিন্তু অনেক আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। গুড, নেক্সট। একে আবার চিনব না? সবাই জানে ও রিয়েল এস্টেটের ব্যবসায়ী, কিন্তু তার আড়ালে ড্রাগসের ব্যবসা। উইলিয়াম? এ তো উইলিয়াম। 7টা মার্ডারের কেস আছে এর উপরে। দ্যাটস রাইট। কিন্তু এদের ছবি তোমরা আমায় কেন দেখাচ্ছ? আমার কাছে কি চাইছো? বলবো, প্রথমে তুমি এটা বলো যে যদি তুমি এটা জানতে পারো যে এই অপরাধীদের আইন কখনোই সাজা দিতে পারবে না, তখন তুমি কি করবে? যদি এরা কখনো শাস্তি না পায় তো? তো আমি এদের নিজেই মারব। আর এমনিতেও কোনো অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সবাইকে পিষে মেরে ফেলা উচিত, সবাইকে। ভেরি গুড। তোমার ভেতরে এই রকমই উদ্যম আর সাহস দেখতে চেয়েছিলাম আমরা। আমি তোমার যন্ত্রণা বুঝতে পারি অভিজিৎ। যদি বালা ভুল করে মরেও যায়, তাতে কি আর হবে? ছিল তো ও একটা অপরাধী, না? এবার তুমিই বলো অভিজিৎ, এত বছরের চাকরির এই যে পুরস্কার পেয়েছো তুমি, এটা কি ঠিক? এদের মতো অফিসারদের জন্যই আইনের নাম খারাপ হচ্ছে দেশে। আর মানবাধিকারকে মুছড়ে রেখে দেয় এই সব আইন রক্ষকরা। হাতে বন্দুক কি শক্তি এসে যায়? এনাদের মনে হয় কি যা খুশি তাই করবে। না, এটা একদমই ঠিক নয়। শুধু আমিই জানি সবার সামনে এইভাবে অপমানিত হতে ঠিক কেমন লাগে, কতটা যন্ত্রণা হচ্ছে আমার। আমরা বুঝতে পারছি অভিজিৎ, এই জন্যই তো তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাই। আমাদের গ্যাংয়ের কাজ হলো এই অপরাধীদের শাস্তি দেওয়া, যাদেরকে আদালত খোলা ছেড়ে দিয়েছে। হাত মেলাবে আমাদের গ্যাংয়ের সাথে? এত কি ভাবছো অভিজিৎ? আমাদের সঙ্গে থাকবে নাকি ওই সিস্টেমের সাথে, যে অজান্তে হওয়া একটা ঘটনার জন্য তোমাকে শাস্তি দিয়েছে? আমি জানি না যে তোমরা কারা, তবে লড়াই যখন অপরাধ আর অপরাধীদের বিরুদ্ধে, তখন আমার উত্তর সব সময় হ্যাঁ।
কিন্তু এর প্রথমে তোমাকে বিশ্বস্ততার পরীক্ষা দিতে হবে। বিশ্বস্ততার পরীক্ষা? এই লোকটা কে? গগন, যে 5 জন মহিলাকে খুন করেছে, আর আদালত একে মানসিক ভারসাম্যহীন হিসেবে মুক্তি দিয়ে দিয়েছে। নাও রিভলভার আর চালাও গুলি। আমাদের ফোনের অপেক্ষা করবেন। আর হ্যাঁ, যা আপনার অসুবিধা হলো না, ওর জন্য সরি। আর একটা কথা মাথায় রাখবেন, ফোন সবসময় নিজের সাথে রাখবেন। যদি বাথরুম যেতে হয় তবেও। আমি এসে গেছি। আমাদের সন্দেহই ঠিক। মানে যে গল্পটা আমরা ফেদেছিলাম সেটা বিশ্বাস করেছে ওরা। এটা তো হওয়ারই ছিল। যে জালে ওরা ফেসেছে সেটার প্ল্যান আমরা 1 মাস আগেই করেছিলাম। তবে স্যার, এত নামী অপরাধীদের একের পর এক খুন হওয়া, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। স্যার, এই সমস্ত অপরাধীদের নতুন শত্রু কে এসছে? সেটাই তো আমি ভাবছি দয়া। এই 5 জনের একটা শত্রু থাকবে সেটা সম্ভব নয়। কিন্তু স্যার, আলাদা আলাদা থাকলে তারা একসাথে হামলা করলো কিভাবে? পুরবি লোকগুলো আলাদা হতে পারে, কিন্তু গ্যাং একটাই, মোটিভও একটাই, খারাপ মানুষগুলোকে শেষ করা। কিন্তু আইনকে নিজের হাতে নিয়ে আলাদা আলাদা শহরে আলাদা আলাদা সময় খুন করা, এত লম্বা প্ল্যানিং কেউ একা করতে পারবে না। একদম ঠিক বলছো অভিজিৎ। মনে হয় তুমি কিছু পেয়েছো। হ্যাঁ হ্যাঁ বস। কি বস, এটা একজন খুনির কাজ নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এক একজন খুনির খুন করার পদ্ধতিটা নিজেদের পছন্দ মতো, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। এই দেখো, একে গুলি করা হয়েছে, গুলি অনেক দূর থেকে করা হয়েছে, কিন্তু সেটা সোজা এসে হার্টে বিঁধেছে, 1 ইঞ্চিও এদিক ওদিক নয়। আর একটা, একে মার্শাল আর্টের একটা বিশেষ পদ্ধতি দিয়ে মারা হয়েছে, খুবই বিপজ্জনক। একটা আঘাতেই শেষ। আর এই তৃতীয় মার্ডার? এই তৃতীয় ব্যক্তিকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। একটা ছোঁচলো জিনিস দিয়ে বিষটা ইনজেক্ট করা হয়েছে সোজা আর্টারিতে। বিষটা খুব তাড়াতাড়ি রক্তে মিশেছে আর স্পট ডেড। তাহলে তৃতীয় মার্ডারটাও কোনো এক্সপার্টই করেছে স্যার? হ্যাঁ অভিজিৎ, প্রথম শার্প শুটার, দ্বিতীয় মার্শাল এক্সপার্ট, আর তৃতীয় জন
খুব ভালো করে ইঞ্জেকশন দিতে জানে। তারা যারাই হোক, মানুষকে বিশেষভাবে মারার প্রশিক্ষণ প্রাপ্ত এরা, যেমন কোনো স্পেশাল এজেন্ট। আর হতে পারে এই গ্যাংয়ে এই ধরনের চিন্তাভাবনা করার মতো আরো লোক আছে, যারা এই সমাজ থেকে অপরাধীদের সরিয়ে দিতে চায়। স্যার যদি ওরা এত এক্সপার্ট হয়ে থাকে, তাহলে না ওরা কোনো প্রমাণ রাখবে, না কোনো সূত্র। ওদেরকে ধরবো কিভাবে? লোহাই লোহাকে কাটতে পারে পুরবী। এদের গ্যাংকে ধরার একটাই রাস্তা আছে, বালার মৃত্যুর নাটক। সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল স্যার। তারপরে ওরা আমাকে ট্রিগার প্রেস করে একটা লোককে মেরে ফেলতে বলে। আর তুমি ট্রিগারে চাপ দিয়েছিলে? ইয়েস স্যার। এসব কি হচ্ছে? হ্যাঁ, বলেছিলাম না আমরা, তোমার পরীক্ষা নেওয়া হবে এটা দেখার জন্য যে তুমি এই কাজটাকে পরিণতি দিতে পারবে নাকি। আমায় কাকে মারতে হবে? এমন একজন মানুষ যে মানুষ বলার যোগ্যতা হারিয়েছে, দেশের উত্তরের রাজ্যগুলোতে ড্রাগসের ব্যবসা করে, আর জানি না এর জন্য কত যুবক নিজের জীবন বরবাদ করে দিয়েছে। তার নাম? নিজেকেও অনেক বড় বিজনেসম্যান মনে করে, কিন্তু ড্রাগ ডিলিং করাই হলো ওর আসল কাজ। একবার যদিও শহরে ফিরে আসে, ব্যাস তারপরে ওর কাজ শেষ। নাম? নামে কি এসে যায়? গুলি মারবার ঠিক 1 ঘন্টা আগে তোমাকে বলে দেওয়া হবে যে কবে আর কোথায় গুলি চালাতে হবে। ট্রিগার কি করে টিপে দিলে? ওর যদি কিছু হয়ে যেত, মারা যেত তো? না দয়া, কিছুই হতো না। ওই বন্দুকটা হাতে নিয়ে আমি বুঝতে পেরেছিলাম ওই বন্দুকের মধ্যে কোনো গুলি ছিল না। অভিজিৎ, ওদের সাথে এমন ভাবে মিশে যাও যেন তোমাকে সন্দেহ না করতে পারে। এটাই হলো রাস্তা ওদের কাছে পৌঁছানোর। কিন্তু ওরা বড় ধরনের কিছু করে ফেলার আগে যদি আমরা ওদের আড্ডাতে পৌঁছে যাই ওদের গ্রেপ্তার করার জন্য। কিন্তু ওদের আড্ডায় পৌঁছাবো কি করে? তোমার চোখে তো পট্টি বাঁধা থাকে। চোখ বাঁধা ছিল, কিন্তু দয়া, ওদের আড্ডা থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত আমি রাস্তাগুলো ভালো করে ফিল করেছি। আর যা কিছু আমার মনে হয়েছিল সব পেন ড্রাইভে রেকর্ড করেছি। এগুলো আমার জামা কাপড় আর জুতো। যদি এর থেকে কিছু সাহায্য পাওয়া যায় ওদের আড্ডায় পৌঁছানোর জন্য। স্যার, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। যে কোনো সময় আমার কাছে ফোন আসতে পারে ওই ড্রাগ ডিলারকে মারার জন্য। আর আমি এই ধরনের কাজ করতে চাই না যার পারমিশন আইন আমাকে দেয় না। যতক্ষণ আইন না বলছে আমরা কাউকে মেরে ফেলতে পারি না, সে কোনো বড় অপরাধী হলেও। ভালো করে শুনুন, প্রায় 1.5 ঘন্টা লেগেছিল ওদের আড্ডা থেকে আমার বাড়িতে ফিরতে। গাড়ির স্পিড 60-এর উপরে যায়নি। 15 মিনিট গাড়ি ট্রাফিক জ্যামে আটকে ছিল। 10-15, আর ঠিক ওই সময় কাউকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। আর হ্যাঁ, যখন আমি আড্ডা থেকে বেরিয়েছিলাম তখন ওখানে কোনো মন্দিরে আরতি হচ্ছিল যা মাইকে বাজছিল। প্রায় সব মিলিয়ে 6টা সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছিল, আর প্রায় 5টা ফ্লাইওভার ছিল। প্রত্যেকটা ফ্লাইওভার ক্রস করতে 40 থেকে 50 সেকেন্ড লেগেছিল। রেলওয়ে স্টেশন, একটা ফ্লাইওভারের নিচে রেলওয়ে স্টেশন ছিল যেখানে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। স্যার। হ্যাঁ বলো। এই দেখুন স্যার, এই দেখুন, অনিকেত কুমার স্যার। সিবিআই 2 দিন আগেই ওর সঙ্গে কথাবার্তা বলেছে। স্যার, দেশে অনেক জায়গায় ও ড্রাগসের ব্যবসা করে। এখন কোথায়? ফ্রেডি স্যার দেখছেন স্যার। স্যার, এটা প্যাডি, ধান। ও ধান। ওই যে তুমি অভিজিতের জামা থেকে যে সুতোটা এনেছিলে সেইটা একটা বস্তা সুতো, পাটের বস্তা। তাহলে ধান আর পাটের সুতো, তার মানে হচ্ছে এটা কোনো গোডাউন, কোনো একটা গোডাউনকে আস্তানা বানিয়েছিল ওরা। এমন একটা গোডাউন যেখানে সবজি বিক্রি হয়, অথবা কোনো ধানের কল। স্যার, স্যার এই রুটটা নিয়েছে এরা। রুটটা সেই রকমই যেরকম অভিজিৎ স্যার বলেছে। আমার মনে হয় এটাই। গুড জব পুরবী।
হ্যাঁ ডক্টর সালুকে। কি অভিজিৎকে আনাজের গুদামে রাখা হয়েছিল? অনিকেত আজকে সকালেই গ্রিস থেকে ফিরেছে, এখনো অব্দি অফিসেও যায়নি। আচ্ছা, গ্যাং থেকে ফোন আসবে অভিজিতের কাছে, আসবে ফোন। হ্যালো। আপনার জন্য একটা সুখবর আছে অভিজিৎ স্যার। যে সময়ের আপনি অপেক্ষা করছিলেন সেটা এসে গেছে। আজকের এই শুভ দিনে এক অপরাধী শাস্তি পাবে। ঠিক 1.5 ঘন্টা পরে একটা কালো রঙের গাড়ি আসবে আপনার কাছে, আর বলে দেওয়া হবে আপনি কার ওপর আর কখন গুলি চালাবেন। হ্যাঁ, কিন্তু রাইফেল কোনটা? তাতে কি যায় আসে রাইফেল কোনটা? আপনাকে তো সিআইডি ট্রেনিং এ সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, আমাকে সব ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে একটাই চান্স গুলি চালানোর। যদি আমি জানতে পারি বন্দুকটা কোন ধরনের, তো একটু সহজ হবে। RS 451। ওকে, RS 451। এটা কি বলছেন আপনি? আমার মৃত্যুর ভয় রয়েছে? তাহলে আমি যাবোই না কোথাও, ঘরের মধ্যেই লুকিয়ে বসে থাকবো আমি। সমস্ত মিটিং ক্যান্সেল। অনিকেত, বাড়িতে লুকিয়ে থাকলে কোনো লাভ হবে না। ওরা প্ল্যান করে বসে আছে তোমাকে মারার জন্য। ওরা তোমাকে মেরেই ফেলবে। আপনারা কিছু করুন না, আপনারা সিআইডির লোক, বাঁচান আমাকে। বাঁচাবো আমরা তোমাকে। আর এবার গুলি আমাদের অফিসার তোমাকে করবে। তোমার জামার ভেতরে একটা বুলেট প্রুফ জ্যাকেট থাকবে আর কিছু রক্তের প্যাকেট। কিন্তু স্যার, লক্ষ্য এদিক ওদিক হয়ে গেলে যদি গুলি মাথায় লেগে যেত? কিচ্ছু হবে না, কারণ গুলিটাও নকল থাকবে। আর হ্যাঁ, তুমি তোমার কর্মফল ভোগ করবে। তোমাকে শো করে ওই মাস্টার মাইন্ডকে আমরা আগে ধরবো। এবারে বলো, মিটিং এর জন্য কোথায় যাচ্ছিলে তুমি? পরের মিটিং 1 ঘন্টার মধ্যেই হবে। এই মলের বাইরে একটা লঞ্চে হবে। মলের বাইরে? হ্যালো, আমার মনে হচ্ছে মিশনটা ক্যান্সেল করতে হবে। কিন্তু কেন? বালা বেঁচে আছে। খুব বড় বিশ্বাসঘাতকতা হয়েছে আমাদের সাথে। অভিজিতের হাতে কেউ খুন হয়নি। প্ল্যান ক্যান্সেল করব না আমরা। সিআইডি আর অভিজিৎকে এই বিশ্বাসঘাতকতার চরম মূল্য চোকাতে হবে। এখানে ওই লোকটা আসতে চলেছে। কিন্তু ওই লোকটা কে? অপেক্ষা কর, জানতেই পারবি। চল তোকে ওই জায়গাটা দেখাই, যেখান থেকে তোকে গুলি চালাতে হবে ওর উপর।
গোডাউন তো একদম খালি, কেউ নেই এখানে। হ্যাঁ স্যার, এটা তো সেই গুদাম নয় যেটা আমরা খুঁজছি। ও দাদা ভাই, কে আপনারা? কি চাই? তুমি এখানে কাজ করো? ইয়েস। এই গোডাউন কো ব্যবহার করছিল কি? না তো, গত 2 বছর ধরে বন্ধ পড়ে আছে। এই গোডাউনটা আমার বস বিক্রি করতে চায়, তা আপনি কি কিনবেন? যদি এটা ওই গোডাউন না হয় তাহলে কোন গোডাউনটা? হ্যালো। অভিনন্দন অভিজিৎ, তোমার সাফল্যের জন্য। অনিকেত ইজ ফিনিশড। এবার দেখা করে অভিনন্দন জানাবো তোমাকে। ঠিক আছে, আসছি আমি। পঙ্কজ, ধরো, ছাড়বে না ওকে। ও নো স্যার। কি হয়েছে? স্যার আমি একটা ভুল করে ফেলেছি, ওই তিলকনগরের গুদামটা মিস করেছি। স্যার এই দেখুন স্যার, ওখানেও একটা মন্দির আছে, শ্মশান আছে, ফ্লাইওভার আছে আর রেলওয়ে ট্র্যাক। আচ্ছা, ওই গোডাউনটা না তো? কত দূর এখান থেকে? স্যার ট্রাফিক জ্যাম নিয়ে 40-45 মিনিট লাগবে। স্যার, অপরাধীরা জানতো আমাদের প্ল্যানটা। অভিজিৎ স্যারের নকল গুলি চালাবার কথা। অভিজিতের সামনে বিপদ, দয়াকে ফোন করতে হবে। দয়া, দেখো অনিকেতকে কেউ গুলি করেছে, আসল গুলি। হ্যাঁ, অভিজিতের সামনে বিপদ। ওদের আড্ডা জানতে পেরেছো? না স্যার, খুঁজছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দয়া, আমাদের হাতে টাইম নেই। অনেক অনেক অভিনন্দন তোমাকে। ওয়েল ডান। অনিকেতের মৃত্যুর খবর প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে, আর এখন তুমি আমাদের বিশ্বাস জিতে নিয়েছো। এই জন্য এখন অন্ধকার থেকে আলোতে এসে তোমার সাথে নিজেদের পরিচয় করাবো। এই মন্দিরটা। আমাদের প্যানেলিস্ট হলেন এক্স আইবি অফিসার সঞ্জিত স্যার, আর এক্স জাজ মিসেস মন্দিরা, এক্স আর্মি অফিসার মিস্টার রণবীর। ও, তো আপনারা? হ্যাঁ আমরা। কেন চমকে গেলেন নাকি আমাদের দেখে? ভুলে গেলেন সেই দিনটা যখন শুধু আমি সমর্থন করেছিলাম আপনাকে? এই হচ্ছে রেলওয়ে স্টেশন। অভিজিৎ, আমাদের সবাইকার লক্ষ্য এক, অন্যায় সাফ করা। কিন্তু আপনাদের চতুর্থ সঙ্গী, ওনার কি হয়েছে? উনি কেন সামনে আসছেন না? আমি সামনে আসবো না, কারণ তুমি একজন বিশ্বাসঘাতক। বালা বেঁচে আছে?
হ্যাঁ, এ বেঁচে আছে, কারণ এই সব কিছু সিআইডির প্ল্যান মাফিক কাজ ছিল আমাদের ফাঁসানোর জন্য। আর এই হচ্ছে শ্মশান ঘাট। আর অনিকেত? সেও নিশ্চয়ই জীবিত আছে, নিশ্চয়ই এই অভিজিৎকে নকল গুলি মেরেছে। অভিজিৎ, এই বেইমানির জন্য একটাই সাজা, শুধু মৃত্যু, শুধুই মৃত্যু। তুমি আর বালা দুজনেই মরবে, দুজনেই। আর তোকে আমরা মারবো না, তোকে এ মারবে। আমি কেন? কেননা একজন বাহাদুর এবং সৎ ইন্সপেক্টরকে মারা আমাদের নীতির বিরুদ্ধে। চল, তুই মার, নইলে আমরা তোকে মারবো। ও তো আপনারা এমনিই মারবেন। না, আমরা তোমাকে আর একটা সুযোগ দেব। চালাও গুলি। নেবালা, পিস্তল নে। এই নে। কেউ পালাবে না, চল। আমি আপনাদের হোস্ট অভয় কুমার। আমরা যা করেছি তাতে আমাদের কোনো আফসোস নেই। আমরা তো দেশের জন্য কিছু করতে চেয়েছিলাম, যেরকম আপনারা করে থাকেন। দেশের জন্য কিছু করা তো গর্বের বিষয়, কিন্তু তোমরা যে পথ বেছে নিয়েছো সেটা ভুল পথ, আইনের বিরুদ্ধে। তাহলে আইনই বা কোথায় 100% পারফেক্ট? এটা তো সেই আইনই যেটা থাকা সত্ত্বেও এত অপরাধী সমাজে মুক্ত হয়ে ঘুরছে। ওই অনিকেতকেও আপনি বাঁচিয়ে নিয়েছেন, তাই না? হ্যাঁ, অনিকেতকে আমরাই বাঁচিয়েছি, শুধু গুলি থেকে, আইন থেকে নয়, বুঝেছেন? আর যদি পারফেকশনের কথাই বলেন তো 100% পারফেক্ট কিছুই হয় না, সেটা করতে হয়। আপনাদের এই চিন্তা ভাবনা কি পারফেক্ট? এর কোন গ্যারেন্টি আছে যে এই সব কিছু করার সময় তোমরা শুধু অপরাধীদেরই মেরেছ, নির্দোষ কাউকে নয়? আর সেই আদালতের কাছে নিজের অভিযোগ জানিও, সেই আদালতকে যাকে তোমরা অশ্রদ্ধা করতে, আর সেই আদালতই তোমাদেরকে সংশোধন করবে। তারপরেই তোমরা বুঝবে যে দেশের আইনের মর্যাদা কিভাবে দিতে হয়। কেসটা খুবই জটিল ছিল স্যার। হ্যাঁ, আবার অপরাধীও ধরা পড়েছে, আরো একটা কেস ক্লোজ। তোমরা কি বাড়ি যাবে না নাকি? কিন্তু এখনো একজন অপরাধীকে ধরতে বাকি আছে। কি দয়া? হ্যালো সিআইডি। কে আপনারা? কি চাই এখানে? আমি বিক্রম, ক্রাইম টিম থেকে। আমাকে এখানকার তল্লাশি নিতে হবে। এই হলো সার্চ ওয়ারেন্ট। তল্লাশি? আমাদের আপনাদেরকে অনুরোধ যে আপনারা সবাই আমাদের সাথে কমপ্লিটলি কোঅপারেট করতে থাকবেন। এটা কি আমরা জানতে পারি যে তল্লাশি কেন নেওয়া হবে? দমনের ফাঁসির কেসে আপনাদের সবার এগেনস্টে কমপ্লেন্ট আছে যে আপনারা সবাই এভিডেন্স নষ্ট করতে চেয়েছিলেন। তল্লাশি শুরু করো। আপনাদের সবার ফোন রেকর্ড চেক করা হচ্ছে, আর আপনাদের সবার উপরে কড়া নজর থাকবে। আর হ্যাঁ, আপনাদের সবার সাথে একা একা প্রশ্ন উত্তরও করা হবে। আমার আপনাদের ব্যক্তিগত পরামর্শ হলো, যাই বলবেন একদম সত্যি বলবেন। এটাই সিআইডির ভবিষ্যৎ তৈরি করবে। এই, আমরা সিআইডির কোনো গ্যাসের বেলুন নয়। আর তুমি কে আমাদের ফিউচার ঠিক করার? হ্যাঁ, সিআইডির অস্তিত্ব সত্যের উপরে দাঁড়িয়ে রয়েছে, মিথ্যের উপরে নয়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনারা সিআইডির লোক, জানি আমি। কিন্তু আপনারা যেই হন, আইনের ওপরে কিন্তু নয়। আর এখন সময় চলে এসেছে আপনাদের আইনটা মনে করা দরকার।
হ্যাঁ, সেটা আমরা জানি যে আইনের ঊর্ধ্বে আমরা নই, আর আমরা আইনের সুরক্ষা করি, আইনের রক্ষাকর্তা। আমরা সিআইডি, আর গর্ব করে আমরা বলি আমরা সিআইডি অফিসার। আর আমাদের প্রতিটা রক্তের বিন্দু, প্রত্যেকটা ফোঁটা সিআইডি দেশের জন্য সমর্পণ করছে। আমরা আপনাদের কেসটা খুব ভালো করে দেখলাম এবং আপনাদের কথাও শুনলাম। এটা পরিষ্কার যে আপনারা প্রোটোকল ভেঙেছেন। এর আগে যে আমরা কোনো সিদ্ধান্ত নেই, যদি আপনি আপনার পক্ষ নিয়ে কিছু বলতে চান তো বলতে পারেন। আপনারা যখন স্থির করেই নিয়েছেন যে আমরা প্রোটোকল ভেঙেছি, তাহলে বাকি থাকলো কি আমাদের ঠিক বলবার? দেখুন মিস্টার প্রদ্যুমন, আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমরা যা বলছি তার সাক্ষী আছে। আর আমরা সবাই গত 20 বছর ধরে সিআইডিতে কাজ করছি। 20 বছর। এটা হেলাফেলা করিনি আমরা। সিআইডির কাজের জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিয়েছি। দেখুন, কোনো সময় সিচুয়েশন অনুযায়ী আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়, কিন্তু প্রোটোকলের জন্য আমাদের চুপ করে থাকতে হয়। আর তারপরেও সেই অপরাধীকে তার শাস্তি পৌঁছে দিয়েছি। দেখুন, আপনাদের কথা আমরা বুঝতে পারছি, কিন্তু নিয়ম কানুন পালন করাটাও যে জরুরি সেটাও তো আপনারা জানেন। সবসময় নিয়মের উপর ডিপেন্ড করা যায় না স্যার। আমাদের কাজটাই এইরকম, সিচুয়েশন অনুযায়ী আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। আর যেখানে দয়ার প্রসঙ্গ বলছেন আপনারা, সেখানে প্রোটোকল ভাঙার দরকার ছিল, প্রয়োজন ছিল। দয়া একজন সাহসী ইন্সপেক্টর স্যার, সিআইডির জন্য সবকিছু করতে পারে। আমরা কোনোভাবেই ওকে হারাতে চাইছি না। এরপরেও যদি আপনাদের মনে হয় যে আমরা প্রোটোকল ভেঙেছি, তাহলে যে শাস্তি আপনারা দেবেন আমরা অ্যাকসেপ্ট করব। দেখুন, আমরা আপনাদের কথা মেনে নিচ্ছি, কিন্তু নিয়ম তো আপনারা ভেঙেছেন। আর নিয়ম তো ফলো করার জন্যই হয়, আপনারা তো আর আইনের থেকে ঊর্ধ্বে নয়। এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের টিমটাকে ভাঙা হবে না, আপনারা কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আজ থেকে আপনাদেরকে মনিটর করা হবে। আপনাদের সমস্ত কেস একজন সুপারভাইজিং অফিসার মনিটর করবে, যাকে আমরা নিয়োগ করেছি। হ্যালো, আমার নাম শীতল। আজ থেকে শীতলই আপনাদের মনিটর করবে। মনিটর করবে মানে? মানে এইটা হলো যে আপনাদের কেসের যাই অ্যাক্টিভিটি হোক সেটা শীতল আমাদের বলবে। আপনাদের কেসগুলোর সমস্ত খবরাখবর রাখবার অধিকার থাকবে শীতলের। আপনাদের টিম আগে থাকবে কি থাকবে না, এটাও আমরা শীতল ম্যাডামের রিপোর্টের পর সিদ্ধান্ত নেব। দেখুন, আজ পর্যন্ত আপনারা যা চেয়েছেন করেছেন, কিন্তু এখন সিচুয়েশন বদলে গেছে। আজ থেকে আপনাদের সমস্ত কেসে শীতলকে ইনভলভ করতে হবে। দেখুন, আমার কাজের ধরন কিছু আলাদা, আর আর আপনাদেরকে আমার কাজ ফলো করতে হবে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আজ থেকে আপনি আমাদের বস? না না, আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ড বস। বস বলা উচিত হবে না।
দেখুন, আমি এখানে এসেছি আপনাদের কেসগুলো স্মুথলি হ্যান্ডেল করার জন্য। আর আমি চাইবো যে এখানে আমার ডিসিশনে ফাইনাল হবে। দেখুন প্লিজ, রাগ হওয়ার কোনো কারণই নেই, কারণ আমি শুধু অর্ডার্স ফলো করছি। ইনফ্যাক্ট আমার কাছে অর্ডার্স আছেও। আর এখানে পরিষ্কার লেখাই আছে যে আজকের পর যে কেসেরই আপনার ইনভেস্টিগেশনস করবেন ওটা আমার নজরের মধ্যে থাকবে। ইনফ্যাক্ট আমার লুক রাখতে হবে, আর প্রত্যেকটা ইনভেস্টিগেশন কেসের রিপোর্ট আমাকে দিতে হবে। অ্যান্ড দ্যাট অলসো ইনক্লুডস ফরেন্সিক ইনভেস্টিগেশন। আর এখানে এটাও লেখা আছে যে কোনো সাসপেক্টের সাথে যে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স করার আগে আমাকে জিজ্ঞেস করতে হবে। আর দেখুন, হ্যালো এসিপি প্রদ্যুমান। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। ওকে, দুটো খুন হয়েছে, আমাদের বেরোতে হবে। এত তাড়াতাড়ি বেরোবেন আপনারা? ফাইন্ড আউট করবেন না যে ওই কলটা ফ্রড নাকি সত্যি সত্যি মার্ডার হলো কিনা, এভাবে বেরিয়ে যাবেন? শীতল দেবী, আপনার কথা ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হলো দুটো খুন যেখানে হয়েছে আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। হ্যাঁ, আপনাকে সব রিপোর্ট আমরা পাঠিয়ে দেব। আপনাকে তো রিপোর্ট করতে হবে। লেটস গো। কোথায় খুন হয়েছে জানি না। জানো না? তার মানে আপনারাই ফোন করে বলেছিলেন যে খুন হয়েছে এখানে? দুটো খুন হয়েছে, তাই জন্যই আমি আপনাদের ডেকেছি। দুটো খুন হয়েছে, কিন্তু খুন কোথায় হয়েছে? লাশ দুটো কোথায়? জানি না স্যার, আমি শুধু শুনেছি। কি শুনেছো তুমি? চিৎকার চেঁচামেচির আওয়াজ? না, আমি সব কিছু শুনেছি, দেখেওছি, কিন্তু আমি ওখানে ছিলাম না। স্যার, ও কোনো বাজে স্বপ্ন দেখেছে তাই এই সব কথাবার্তা দেখুন বলছে। ম্যাডাম, স্বপ্ন নয়, আমি খুন হতে দেখেছি। কবে, কখন, কোথায় সেটা আমি জানি না, কারণ আমি ওখানে ছিলামই না। যখন আপনি ওখানে ছিলেনই না, তাহলে আপনি এই খুন হতে দেখলেন কি করে? এই টিউনের মাধ্যমে। এই বিটটায় অনেক বৃষ্টি হচ্ছে, আশেপাশে গাছ আছে, আর একটা ভাঙা বোটও আছে। এই ড্রামটায় কেউ এই লোকটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর এই বিটটাতে ওই লোকটা ওকে পাথর দিয়ে মাথায় মারছে। আচ্ছা, তুমি ওদেরকে খুন হতে দেখেছো মিউজিকের পার্ট শুনে? এটা হয়নি তো যে এগুলো তোমার শুনে কিছু ভেবেছো, আন্দাজ করেছো? স্যার, আমি গেস করিনি। এই মিউজিক আমি দেখতে পাচ্ছি। কিন্তু মিউজিকে খুন হতে দেখা কিভাবে সম্ভব? ম্যাম, অনন্যার শরীর খারাপ তাই এরকম কথা বলছে। আপনি কে? স্যার, আমার নাম লতা, আমি এখানকার ম্যাট্রন। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, যখন থেকে ও অরফেনেজে এসেছে। কি অসুখ হয়েছে অনন্যার? স্যার, ওর সিনেস্থেসিয়া আছে। সেনেথেসিয়া? ম্যাম, একটা কন্ডিশন আছে। নর্মাল কন্ডিশনের মানুষরা মিউজিক শুনতে পায়, কিন্তু এই কন্ডিশনে মানুষ মিউজিক শুনতে শুনতে ভিজুয়ালও দেখতে পায়, আর মিউজিক শুনতে শুনতে ভিডিওর মতো দেখতে পায়। আপনি তার মানে বলতে চাইছেন যে অনন্যা সাউন্ড দেখতে পায়? ইয়েস স্যার। কি করে? আপনি চোখ বন্ধ করুন আর ইমাজিন করুন ড্রাম বিট শুনতে পাচ্ছেন। নিন, কল্পনা করছি। আপনি কি দেখতে পাচ্ছেন? ড্রাম বিটের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা নর্মাল কন্ডিশনে হয়, কিন্তু সিনেস্থেসিয়াতে মানুষ মিউজিকের সাথে নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পায়। যেমন কিছু মানুষদের দেখতে পায়, রং দেখতে পায়, বা যে কোনো কিছু দেখতে পায়। তার মানে এই মিউজিকের পার্ট শুনে তুমি ওই খুন দুটো হতে দেখেছো? হ্যাঁ। আমার মনে হচ্ছে যে অনন্যা মিউজিক শুনে যেটা দেখছে ওটা আসলে নেই। ও ওটাকে ভিজুয়ালাইজ করছে, যেমন আমরা স্বপ্নে দেখি, কিন্তু স্বপ্নতে যেটা আমরা দেখি সেটা ভিজুয়ালাইজ করি, কিন্তু সেটা সত্যিকারের হয় না। স্যার না, স্যার আমি যেটা দেখছি সেটাই বাস্তব।
যেটা আমি দেখছি সেটা খুব ভয়ঙ্কর, যেন আমি টিভিতে কাউকে মার্ডার হয়ে যেতে দেখছি। আর দুটো আলাদা আলাদা মিউজিকে দুটো আলাদা আলাদা খুন হচ্ছে, একটা পাথর দিয়ে হচ্ছে আর একটা ক্রোবার দিয়ে। আচ্ছা, আর একটা খুনের ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? খুনটা কোথায় হয়েছে, তার আশেপাশে কোথায় কি ছিল, খুনি কে, কি করছিল? আশেপাশে পাহাড় আছে, একটা লোক নিচে পড়ে আছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। স্যার ও এসে গেছে, এসে গেছে স্যার। ও ওকে মারছে ক্রোবার দিয়ে, স্যার বারবার মেরে যাচ্ছে। ব্যাস, খুনির ফেস তুমি দেখোনি। ঠিক আছে, আমরা এই কেসের ইনভেস্টিগেশন করব। স্যার আমি এরকম কেসের ব্যাপারে তো শুনিনি। কিন্তু পুরবী যেভাবে ও ডিটেলসে